শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না সরকার, হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও। ভারতেই আছেন জানিয়েছে বিবিসি। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা, সমন জারি আদালতের। ফ্যাসিস্টের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই, মন্তব্য রিজভীর। নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ। পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান সহ 12 সদস্য। 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। মহাষষ্ঠী দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব। সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গেছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে আদালত চাইলে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই গুঞ্জন ওঠে তিনি কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন। প্রথম দিকে খবর বেরোয় পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবে আশ্রয় চাইলেও তা মঞ্জুর করেনি দেশগুলো। হঠাৎ করেই গত 2 দিন চাউর হয় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের কেনা বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বেলারুশে চলে গেছেন এমনটা বলছেন কেউ কেউ। মঙ্গলবার শেখ হাসিনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়। আওয়ামী লীগের পলাতক নেত্রীর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি। ওনার অবস্থান সম্বন্ধে আমি রাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর ব্যাপারেও কথা বলেন তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ভারতের নেতারা নির্বাচন সহ নানা কারণে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করছে জানিয়ে তিনি বলেন, এসব না করলেই ভালো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিবিসি জানিয়েছে, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যের কোনো দেশে শেখ হাসিনার চলে যাবার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ মাধ্যমটির সংবাদদাতা গত 48 ঘন্টার বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা ভারতেই আছেন। যদিও শেখ হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি, কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চ পদস্থ সূত্রে বিবিসির কাছে এমনও বলেছেন, যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী 28 নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছে বিচারক। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে আবু সাইদ সহ নিহত অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। সোমবার ওএসডি করার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত।
প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের ২ নম্বর গোল চত্বর থেকে আশেপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পথচারী, দোকানদার ও এলাকাবাসীর হাতে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট তুলে দেন বিএনপির এই নেতা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী। বলেন, পাচার হওয়া টাকা দিয়েই দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বদ্ধভূমিতে পরিণত হবে। এজন্য প্রয়োজন যৌক্তিক সময় নির্বাচন। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে নিরপেক্ষভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে দি মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার বিপ্লবে এই সরকার এসেছে, তাদের দায়িত্ব অনেক বেশি। জনগণের মতামত নিয়ে সরকারকে চলতে হবে। আগে সংস্কার, পরে নির্বাচন, এটি ঠিক নয়। সংস্কার এবং নির্বাচন দুটোই সমান্তরালে চলতে হবে। সরকারও এখন একথাই বলছে, এটি ভালো লক্ষণ। সরকার যেসব কাজ করছে তা যত দ্রুত করা দরকার, সেভাবে কি হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকারের আমলে কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর মঈন খান। শুনি আমরা বাংলাদেশে ডেমোক্রেসি ফিরিয়ে আনবো। জনগণ যে ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ম্যান্ডেটটা কিন্তু তাদের সহজ এবং একটিমাত্র ম্যান্ডেট, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তরিত করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের ম্যান্ডেট। সরকার যদি এখন মনে করে আমাদের দুনিয়া সংস্কার করার ম্যান্ডেট আমরা নিয়েছি, আগামী 100 বছর যাবৎ আমরা সেই দুনিয়া সংস্কার করবো, এই ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা এই সরকারকে দেয়নি। ছাত্র জনতারা নিজেও যদি একথা বলে যে আমরা তাদের দুনিয়ার সব ম্যান্ডেট দিয়েছি, তাহলে তারাও কিন্তু ভুল বলছে। কারণ ছাত্র জনতার কথাই কিন্তু বাইবেল নয়। বাংলাদেশের মানুষ পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি না নিলেও তারা কিন্তু দুনিয়ার সবচেয়ে ভালো পলিটিক্যাল সায়েন্স জানে। বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে উত্তরার পশ্চিম থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮২ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার দুপুরে এই মামলা দায়ের করেন তিনি। এজাহারে বলা হয়, ২০১৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপি প্রার্থী তাবিত আউয়ালের প্রচারণার সময় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়, ভাঙচুর করা হয় গাড়ি। তিনি বলেন, ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন। প্রকৃত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানান বিএনপির এই নেতা। রাজধানীর পল্টন থানার ২ মামলা এবং খিলগাঁও থানার ৪ মামলায় জামিন পেয়ে আদালত থেকে মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে তিনি ছাড়া পেয়ে বাসায় চলে যান। জামিন পাওয়া মামলার মধ্যে পল্টন থানার ২টি হত্যা মামলা আর খিলগাঁও থানার 2টি হত্যা মামলা আর 2টি হত্যা চেষ্টা মামলা। 2 বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এই হত্যা মামলায় গতকাল তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ বোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন ডক্টর শেখ আব্দুর রশিদ। তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিতে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, শেখ আব্দুর রশিদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে 14 অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী 2 বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হুসাইন সহ পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির 12 সদস্য। বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সোহরাব হোসেন 2020 সালের 21 সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান পদে যোগ দেন। 2025 সালের 21 সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমেদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব KM আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান, সাবেক সচিব নাজমুনারা খাতুন, N সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। তবে সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম পদত্যাগ করেননি। উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রিতার মামলার খরচ কমানোর বিষয়টি নিয়েও কাজ করবে বলে জানান তিনি। কমিশন মনে করে নির্বাহী বিভাগ সহ সরকারের সব বিভাগের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়। SM ফয়েজের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর পরপরই বিভিন্ন খাতের সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। গঠিত হয় সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমানকে। বিচার বিভাগ সংস্কার কমিশন মঙ্গলবার বৈঠক করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফেরানো ও স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সুপারিশ করবেন বলে জানান কমিশন প্রধান। গাইডলাইন বলি এটা সরকার থেকে পাই নেই, সুতরাং আমাদের আলাপ আলোচনাটা মোটামুটি আমাদের মন মতো আমরা করেছি। এখন সেখানে আলাপ করেছি যে আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না। অ্যাবসলিউট সেপারেশন এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। ব্যবসায়ী সমাজ সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন না বলে জানান তিনি। ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টে জুডিশিয়ারি আছে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব। আপনার যারা অ্যাডভাইজার আছেন, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবেন। আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরাহা হতে পারে। আগামী সোমবার পরবর্তী বৈঠকে বসবে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হচ্ছে। প্রাথমিকভাবে 7টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ
1 কোটি পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বহাল থাকবে। মেসার্স মিম এন্টারপ্রাইজকে 1 কোটি পিস, মেসার্স তাওসিন ট্রেডার্সকে 1 কোটি পিস, মেসার্স সুমন ট্রেডার্সকে 20 লাখ পিস, আলিফ ট্রেডার্সকে 30 লাখ পিস, হিমালয়কে 1 কোটি পিস, মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে 50 লাখ পিস এবং মেসার্স জামান ট্রেডার্সকে 50 লাখ পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবারের পুজো খুব ভালোভাবে হবে বলেও আশা করেন তিনি। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, এবার পুলিশ ও আনসারের সাথে বাড়তি হিসেবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হচ্ছে। উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে বলেন, এটি দেখার দায়িত্ব সবার। কৃষিখাত নিয়েও কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের জন্য বীজ, চারা ও নগদ সহায়তা পাঠানো হয়েছে। আমি জানি যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দেবে। এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। অন্যদিকে খুব শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এমন আশার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি আশ্বস্ত করেন, এ বিষয়ে সরকারের বিশেষ নজর থাকায় বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে 2টি টাস্কফোর্স গঠন করে সার্বক্ষণিক মনিটরিং করছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব জানান, দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষভাবে কাজ করছে সরকার। আইপি ক্যামেরার মাধ্যমে সারা দেশের মণ্ডপগুলো ইউএনও অফিস ও থানা মনিটরিং করবে। পুলিশ ও র্যাবের টহলের পাশাপাশি সার্বক্ষণিক সেবা প্রদানে জরুরি সেবা 999 বিশেষ একটি টিম কাজ করবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আপডেট জানিয়ে তিনি বলেন, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তথ্য নেওয়া হয়েছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। পূজারী ও ভক্তদের ব্যস্ততা চরমে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় পূজার প্রস্তুতি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হয়েছে গোপালগঞ্জে। শেষ মুহূর্তে দেবী মূর্তিকে আরো মোহনীয় করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। চারিদিকে পূজার আবহ। মণ্ডপগুলো সেজেছে নবরূপে। আমরা এই ডেকোরেশনগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি এই আবহাওয়াগত কারণে। মায়ের কাছে আশীর্বাদ চাই যে মা সবাইকে ভালো রাখো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মায়ের পূজা উদযাপন করতে পারি। গেট, প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায়, প্রতিটি কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছি এবং তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূজা উদযাপন পরিষদকে জানানোর অনুরোধ করছি। প্রতি মণ্ডলে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।
ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় পূজা হবে 473টি মণ্ডপে। শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। ভক্তদের হৃদয় ছোঁয়ার প্রতিযোগিতায় কারিগররা। সবাই আনন্দে উল্লাসে পূজা পালন করবে আশা রাখি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি পালন করতে সক্ষম হব। কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে সাজ রব। জেলার 9 উপজেলায় 483টি মণ্ডপে হবে পূজা। বন্যা সহ নানা কারণে গত বছরের তুলনায় কমেছে মণ্ডপের সংখ্যা, জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসব নির্বিঘ্ন করতে জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সহযোগিতা করছেন। পুলিশের লোক, আর্মির লোক, বিডিআর লোক, তারপরে আনসার এবং পার্টির লোক সবাই আসতেছে। জিজ্ঞাসাবাদ আমাদের বলতেছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলতেছি না, আমাদের এখন থেকে কোনো অসুবিধা নাই, আমরা সবাই এই ব্যাপারে উৎসুক আছি। পূজা মণ্ডপের সকল কমিটিবৃন্দ আশা করছি কুড়িগ্রাম জেলার শান্তিপূর্ণভাবে আগামী দুর্গা উৎসব সম্পন্ন করতে পারব। গাইবান্ধায় 5.5 শতাধিক মণ্ডপে চলছে পূজার আয়োজন। দম ফেলার ফুরসত নেই আয়োজক ও প্রতিমা শিল্পীদের। মায়ের বন্দনায় প্রস্তুত ভক্তরা। মোটামুটি আমাদের ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রঙের কাজ শেষ। আমরা এই পর্যায়ে এখন সাবু মারবো, মারার পরে আমরা কাপড় পরাবো এবং তারপরে আমরা ঘামতেল মেরে আমাদের এখানকার কাজ। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম অভিযোগ করেন, দেশি বিদেশি একটি চক্র সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। আর পূজা ঘিরে নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তবে শঙ্কা পুরোপুরি কাটেনি বলে মনে করেন পূজা উদযাপন কমিটি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বছর ঘুরে আবারও এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাদেবীকে আমন্ত্রণ জানাতে দেশের অন্য মন্দিরগুলোর মতোই প্রস্তুতি শেষ পর্যায়ে ঢাকেশ্বরী মন্দিরের। সব মিলিয়ে মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ। তবে মণ্ডপের সংখ্যা কমেছে জানিয়ে হতাশা প্রকাশ করলেন আয়োজকরা। পুজোকে কেন্দ্র করে বিশেষ দৃষ্টি রয়েছে বলে আমরা মনে করি, তারপরও সংখ্যার জায়গা রয়েছে বলে আমরা মনে করছি পুজোটা কিছুটা কমছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় আতঙ্কের একটি জায়গা রয়েছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুটি দাবি মেনে নিয়েছে সরকার। এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন। 5 আগস্টের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘুদের ওপর কিছু হামলার ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ তার। দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। রাজধানীতে পূজার নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। জুলাই আগস্টে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর কথাও জানান ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবার পূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা 4 দিন ছুটিতে যাচ্ছে দেশ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী এবং যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংক কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। পুঁজিবাজার সংস্কারের জন্য টাস্ক ফোর্স গঠন বাজারের প্রতি নীতি নির্ধারকদের ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তবে টাস্ক ফোর্স কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কেবল সুপারিশ করবে। তাই টাস্ক ফোর্সের সুপারিশ বাস্তবায়নই আসল বিষয়।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে বাজারকে কোনো উপায়ই ভালো করা যাবে না। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র 4 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক যোগ হয়েছিল 786 পয়েন্ট, কিন্তু ধারা অব্যাহত থাকেনি, দ্রুতই ঘটেছে ছন্দপতন। তাই এখনকার শেয়ার বাজার নিয়ে বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ। এমন বাস্তবতায় পুঁজিবাজার সংস্কারের জন্য সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সটি পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের সুপারিশ করবে। গত 15 বছরের যে সমস্ত অন্যায় বা অপরাধ সংঘটিত হয়েছে, এগুলোর জন্য ভবিষ্যতে না হয় তার উপর ভিত্তি করে সে কিছু মতামত এবং পরামর্শ দিবে। সেই মতামত পরামর্শগুলিকে আপনি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা, আসলেই সেই রূপরেখা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এবং তাদের যেই সিদ্ধান্তগুলো আসবে সেটার বাস্তবায়ন করছেন কিনা, তার উপর ডিপেন্ড করবে বিনিয়োগকারী আস্থা ফেরত আসছে কিনা। সরকার কিছুটা উপলব্ধি করেছে যে আসলে পুঁজিবাজারে এখানে অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কি সর্ট আউট করার জন্য তাদের একটা উদ্যোগ, এটা কিন্তু খুব ভালো। এখানে যে টাস্কফোর্সটা গঠিত হয়েছে তাদের যে প্রথম জিনিসটা চিন্তা করতে হবে যে এই ফোর্সের কাজ কিন্তু কিছু নাই, এরা কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারবে না, তারা শুধু কিছু প্রবলেম বের করতে পারে, বের করে এটা রিকমেন্ডেশন করতে পারে যে এই প্রবলেমগুলো মানে আমরা পেয়েছি, যদি আমলে নেয় তাদেরগুলো এবং সেইভাবে যদি পারফর্ম করে, একমাত্র তখনই এই টাস্কফোর্সের যে কার্যক্রম সেটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আস্থা ফেরতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিল বন্ডে যদি সরকার 12% টাকা ধার নেয়, আপনি এই বাজারে কোনো ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ আকর্ষণ করা খুব কষ্টকর ব্যাপার। তারপরও আমাদের, আপনি জানেন যে গত কিছুদিন আগ পর্যন্ত, এখন পর্যন্ত আসলে আমাদের তো ফ্লোর প্রাইস উইথড্র করা হয়নি, একটা দুটো কোম্পানি এখনো আছে। যে বাজারে ফ্লোর প্রাইস নামক এই ধরনের বিষ ফোড়া থাকতে পারে, সেখানে আসলে ভালো কোনো বিনিয়োগকারী আসবে না। বিদেশি বিনিয়োগ আসা আর দেশি বিনিয়োগকারী চলে যাওয়া, এর মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখবেন যে নেট টাকা বেড়ে যাচ্ছে বেশি পরিমাণ। এটা হচ্ছে বাজারের প্রতি এক ধরনের আমি বলবো যে নেতিবাচক অবস্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের তৈরি হয়েছে। এটা হচ্ছে মানে ভয়ের ব্যাপার। এখানেই কমিশনকে সর্বোচ্চ কাজটা করতে হবে যে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে হবে বাজার থেকে। শেয়ার বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এমনিতে বিনিয়োগকারীরা সুরক্ষিত হবেন বলছেন তারা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। নাফ নদীতে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমারের আরাকান আর্মি নৌকা সহ 5 মাঝিকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা। জেলেরা হলেন রাশেদ হোসেন, মোহাম্মদ বোরহান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাশেল ও মোহাম্মদ আলম। তারা 5 জনই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তথ্যটি স্বীকার করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, 5 জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার বাহিনী। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল আরাকান আর্মির দখলে চলে গেছে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি সদস্যরাই তাদের নিয়ে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি, তাদের ফেরত আনতে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা চলছে। এদিকে কুমিল্লা সীমান্তে গুলি করে হত্যা করে বাংলাদেশি যুবক কামাল হোসেনের লাশ নিয়ে গেছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢুকছিলেন কামাল। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে যায়। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, লাশ ফেরত আনতে বিএসএস এর সাথে কথা হচ্ছে। পতাকা বৈঠকের মাধ্যমে তারা লাশ হস্তান্তর করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে জঞ্জালমুক্ত করে আরও সচল করতে সব ধরনের কাজ করা হবে। সকালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের জেটি সহ বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় নৌ উপদেষ্টা বলেন, যে সকল প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেগুলো পর্যালোচনা করে কাজে হাত দেওয়া হবে। বন্দরকে গতিশীল করতে তিনি অটোমেশনের উপর জোর দেওয়ার পাশাপাশি বন্দরে নিলামযোগ্য কন্টেইনার ও গাড়ি পড়ে থাকায় এনবিআর ও কাস্টমসকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
এদিকে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নদী ও জলাশয় উদ্ধার ও দূষণমুক্ত করতে মাছের উৎপাদন বাড়ানো হবে। দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এছাড়া দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রাজনৈতিক নেতাদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 16 বছরে দেশে যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। শেরপুরের ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি কথা বলেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে উজানের দেশ এবং ভাটির দেশ মিলে নদী শাসন ও পুনঃখনন করে নদীর স্রোত নিয়ন্ত্রণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এছাড়া আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সহায়তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদানেরও আহ্বান জানান তিনি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শান্তিপূর্ণ র্যালি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে তিতুমির ঐক্য ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কলেজের প্রধান ফটকের সামনে থেকে র্যালিটি আমতলী মহাখালী রেলগেটের টিবি গেট হয়ে আবার কলেজের ফটকে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কলেজ গেট গিয়ে একটি মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তারা। কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও মেডিকেল কলেজকে পরিপূর্ণ কলেজ হিসেবে বাস্তবায়ন সহ 14 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জাপান নেতা রুহুল আমিন শিকদার। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে তিনি এ দাবি উপস্থাপন করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না সরকার, হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও, ভারতেই আছেন জানিয়েছে বিবিসি। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা, সমন জারি আদালতের। ফ্যাসিস্টের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই মন্তব্য রিজভির। নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ, পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান সহ 12 সদস্য। 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের, শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। মহাষষ্ঠী দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।